90% মানুষ সুইং ট্রেডিংয়ে লস করে, আর কারণটা তুমি যেটা ভাবছো সেটা না। তুমি হয়তো ভাবছো স্টপ লস না দেওয়ার জন্য লস হচ্ছে, কিন্তু সত্যিটা উল্টো। তুমি ভুল জায়গায় স্টপ লস দিচ্ছ। প্রাইসে স্টপ লস দিয়ে তুমি বারবার বেরিয়ে যাচ্ছ, আর যেই স্টকে তুমি বেরিয়ে যাচ্ছ সেল করে, সেটাই কিছুদিন পর রকেট হয়ে যাচ্ছে। কেন জানো? কারণ প্রবলেমটা প্রাইসে না, প্রবলেমটা তোমার কোম্পানি সিলেকশনে। আমি পার্সোনালি প্রাইস বেসড স্টপ লস ইউজ করি না। আমার স্টপ লস হলো কোম্পানির সিলেকশনের আগে বিভিন্ন কন্ডিশন লাগিয়ে খারাপ কোম্পানিগুলোকে আগেই বাদ দিয়ে দিই। কেবলমাত্র ভালো গুড কোয়ালিটি স্টকগুলোকেই চুজ করি। আজকের ভিডিওতে আমি তোমাকে এমন 3টি জিনিস বলবো যা না জানলে সুইং ট্রেডিংয়ে তুমি কখনো কনসিস্টেন্ট প্রফিট করতে পারবে না। সো ওয়াচ টিল দি এন্ড, না হলে আবারও সেম মিস্টেক রিপিট করবে। কোম্পানি সিলেকশন ইজ ইকাল টু রিয়েল স্টপ লস। প্রাইস না, কোম্পানি ইম্পর্টেন্ট, কোম্পানি সিলেকশন ইম্পর্টেন্ট। কিভাবে বুঝবো কোনো কোম্পানি স্ট্রং কোম্পানি নাকি উইক কোম্পানি? তার জন্য আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এদিকে আমরা ধরছি একটা স্ট্রং কোম্পানি, আর এদিকে রাখছি হচ্ছে উইক কোম্পানি। সবার প্রথমে কি দেখতে হবে? সবার প্রথমে দেখা দরকার হচ্ছে লোন কত রয়েছে। যে কোম্পানির লোন যত কম সেই কোম্পানি তত ভালো। যেমন স্ট্রং কোম্পানির ক্ষেত্রে আমরা দেখতে পাবো লোন কম, আর উইক কোম্পানির ক্ষেত্রে লোন বেশি। যেমন এক্সাম্পল হিসেবে যদি ধরি, একটা কোম্পানির লোন হচ্ছে 100 কোটির, আর একটা কোম্পানির লোন হচ্ছে, এক্সাম্পল এখানে নোট করলে সুবিধা হবে, একটা কোম্পানির লোন হচ্ছে 50 কোটি, আর একটা কোম্পানির লোন হচ্ছে 100 কোটি। তাহলে কোন কোম্পানিটা ভালো? সিম্পলভাবে যদি আমাদের বুঝতে হয়, তো আমাদের দেখে মনে হবে যে এই কোম্পানিটা ভালো কোম্পানি, কারণ কি এর লোন কম। আর এই কোম্পানিটা ভালো কোম্পানি নয়, কারণ এর লোন বেশি। আমরা এখানে একটা ভুল করছি। লোন দেখতে হবে যে ওই কোম্পানিটার সাইজ অনুযায়ী কত লোন নিয়ে রেখেছে। দেখা গেল এই কোম্পানিটার সাইজ হচ্ছে 20 কোটির টোটাল ওয়ার্থ, কিন্তু সে লোন নিয়ে রেখেছে 50 কোটি। আর এই কোম্পানিটার ক্ষেত্রে এই কোম্পানিটার টোটাল যে ওয়ার্থ সেটা হলো 1000 কোটি, 1000 কোটি, আর সে লোন নিয়ে রেখেছে 100 কোটি। এইবারে পুরো পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে গেল। কোম্পানির টোটাল ওয়ার্থ হলো 20 কোটি, আর সে লোন নিয়ে রেখেছে 50 কোটি। তো এটা খুবই ডেঞ্জারাস, এইটাকে আমরা একদম অ্যাভয়েড করে চলবো। আর যদি কোনো কোম্পানির সাইজ হয় 1000 কোটি আর সে 100 কোটি লোন নিয়ে রেখেছে, এটা কিছু ব্যাপারই নয়, এটা ওকে আছে। তো এই জিনিসটা আমরা বুঝবো কি করে? তো লোন বেশি কম দেখে তো এটা একটা প্রাইমারি আমরা আইডিয়া পেয়ে যাই, বাট তার থেকে বেস্ট ওয়ে আছে, সেটা হলো ডেট টু ইকুইটি আমাদের চেক করতে হয়। ডেট টু ইকুইটি, ডেট টু ইকুইটি যত কম হবে কোম্পানিটা তত ভালো, আর ডেট টু ইকুইটি যত বেশি হবে কোম্পানিটা তত খারাপ অবস্থায় রয়েছে। ডেট টু ইকুইটি কেমন দেখতে হয়? নর্মালি ডেট টু ইকুইটি ভালো কখন বলা হয়? যখন হচ্ছে কোম্পানির ডেট টু ইকুইটি 0.25 থাকে, এটাকে ভালো হিসেবে ধরা হয়, বা এর থেকে যদি আরও কম হয় ভালো। কিন্তু যখনই ডেট টু ইকুইটি 0.25 এর বেশি হয়ে যায়, সেই কোম্পানিটা একটা উইক কোম্পানি, খারাপ কোম্পানির ভেতরে চলে যায়। তারপরে নেক্সট যে জিনিসটা আমাদের দেখতে হয়, এটাকে এখান থেকে রিমুভ করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। তারপরে নেক্সট যেটা দেখতে হয় যে কোয়ার্টারলি রেজাল্ট। কোয়ার্টারলি রেজাল্টে কোম্পানি কি পারফর্ম করছে। যদি আমরা কনস্ট্যান্ট দেখতে পাই যে কোম্পানিটা কনস্ট্যান্টলি এরকম কোয়ার্টারলি রেজাল্ট আপ করে করে নিয়ে যাচ্ছে, মানে এক্সাম্পল হিসেবে ধরছি যে প্রথম মাসে, প্রথম কোয়ার্টারে 5 করোড়ের বিজনেস করেছিল বা প্রফিট করেছিল, তারপরের কোয়ার্টারে 5.6 এক্সাম্পল হিসেবে ধরছি করেছে, তারপরে 7, তারপরে 8, তারপরে 9, এরকম কনস্ট্যান্ট হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট দেখাচ্ছে। তো এটা সিগন্যাল দেয় যে কোম্পানিটা স্ট্রং কোম্পানি। কিন্তু একটা কোম্পানি আছে যার হচ্ছে একবার 10
কোটির টোটাল সেলস হয়েছিল বা নেট প্রফিট যদি আমরা ধরি, তারপরে কমে আবার 2 কোটি চলে গেছিল, তারপরে আবার 5 কোটি, তারপরে আবার 1 কোটি, তারপরে আবার 7 কোটি, এমন যদি দেখতে পাওয়া যায়, মানে আপ ডাউন দেখতে পাওয়া যায়, মানে কোম্পানিটাতে আমাদের ডাউট দিতে হবে এবং ওটাকে অ্যাভয়েড করে চলাটাই বেস্ট। কারণ তার কোয়ার্টারলি রেজাল্ট কনসিস্টেন্ট নেই, আপ ডাউন হচ্ছে, ফ্লাকচুয়েট হচ্ছে, খুবই স্টেবল নয়। তাহলে কোম্পানিটা খারাপ কন্ডিশনে যেতে বেশি টাইম লাগবে না। যদি পরপর 2টো কোয়ার্টার খারাপ রেজাল্ট দেখায়, তাহলে কোম্পানিটা ডাউন অনেকটা যেতে পারে। তাই এমন কোম্পানিকে আমাদের দেখতে হবে যার কোয়ার্টারলি রেজাল্ট কনস্ট্যান্ট রয়েছে, হয় আপের দিকে যাচ্ছে বা কনস্ট্যান্ট একটা স্টেবিলিটি রয়েছে। তো যে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আমরা স্টেবিলিটি দেখতে পাই বা কনস্ট্যান্ট গ্রোথ দেখতে পাই, সেটা একটা ভালো কোম্পানি। আর যে কোম্পানির ক্ষেত্রে ফ্লাকচুয়েশন আসে খুব, সেই কোম্পানিটা থেকে আমাদের দূরে থাকাই ভালো। তারপরে নেক্সট, স্ট্রং কোম্পানির ক্ষেত্রে আমরা দেখব যে কোম্পানির মধ্যে যে প্রোমোটার, এফআইআই, ডিআইআইস, এরা হচ্ছে অনেক বেশি পরিমাণে রয়েছে। প্রোমোটার বেশি পরিমাণে রয়েছে, ডিআইআই বেশি পরিমাণে থাকবে, অথবা এফআইআই বেশি পরিমাণে থাকবে। এফআইআইস, প্রোমোটার, ডিআইআই, এফআইআই। প্রোমোটার মানে কোম্পানির নিজের মালিক যারা, ডিআইআইস মানে হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশন, বড় প্লেয়ার। এফআইআই মানেও হচ্ছে ফরেন ইনস্টিটিউশন, এরাও হচ্ছে বড় প্লেয়ার হয়। যে কোম্পানির ক্ষেত্রে এরা হচ্ছে বেশি পরিমাণে থাকে এবং রিটেল পাবলিক কম পরিমাণে থাকে, সেটা পসিবিলিটি থাকে যে এটা একটা ভালো কোম্পানি হতে পারে। আর যে কোম্পানির ক্ষেত্রে এর উল্টোটা হয়, যেখানে হচ্ছে রিটেল পাবলিক বেশি থাকে আর পিডিএফ, প্রোমোটার, ডিআইআইস আর এফআইআইস, এরা হলো কম পরিমাণে থাকে, হাই চান্স থাকে সেই কোম্পানিটা একটা খারাপ কোম্পানি। কারণ এরা হচ্ছে স্ট্রং হ্যান্ড, এরা প্রপার রিসার্চ করে কোম্পানিতে ইনভেস্ট করে বা ট্রেড করে। বাট রিটেল পাবলিক উইদাউট এনি রিসার্চ, ইমোশনের ওপরে নির্ভর করেই কোম্পানির হচ্ছে কেনাবেচা করে। তো যে কোম্পানির ক্ষেত্রে আমরা দেখব যে প্রোমোটার, ডিআইআই, এফআইআই বেশি, পসিবিলিটি থাকবে যে ওই কোম্পানিটা একটা স্ট্রং কোম্পানি। আর যে কোম্পানির ক্ষেত্রে তার উল্টোটা দেখা যাবে, যেখানে রিটেল পাবলিক বেশি, সেটা একটা উইক কোম্পানি হওয়ার পসিবিলিটি বেশি। তো এইভাবে আমরা কোম্পানি সিলেকশন করতে পারি। এই যে কন্ডিশনগুলো বললাম, এগুলো ছাড়াও আরও অনেক কন্ডিশন রয়েছে। অলরেডি আমি ডিটেলসে ভিডিও বানিয়েছি ফান্ডামেন্টাল কীভাবে অ্যানালাইসিস করতে হয়, তার লিঙ্ক ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিলাম। এবং ফিউচারে আরও ডিটেলসে আমরা ডিসকাস করব যে কীভাবে আরও বেটার কোম্পানি আমরা চুজ করতে পারি। আমরা এখনই যে পয়েন্টগুলো দেখলাম, এগুলো হচ্ছে সবগুলোকে একসাথে থাকতে হবে, মানে এটা অথবা ওটা নয়। মানে কোম্পানি পিডিএফ রয়েছে বা স্ট্রং হ্যান্ডের কাছে রয়েছে কিন্তু ডেপ্ট ইকুইটি অনেক বেশি, ওই কোম্পানিকে আমরা সিলেক্ট করব না। আমাদের সবগুলো কন্ডিশন একসাথে ম্যাচ করতে হবে। মানে ডেপ্ট ইকুইটি 0.25 এর কম হতে হবে, তার সাথে কোয়ার্টারলি ভালো রেজাল্ট, কনসিস্টেন্ট গ্রোথ দেখাতে হবে বা স্টেবিলিটি থাকতে হবে, এবং তার সাথে পিডিএফ বা যারা স্ট্রং হ্যান্ড মার্কেটে, তাদেরকে বেশি পরিমাণে থাকতে হবে। তবেই সেটা আমরা একটা স্ট্রং কোম্পানি হিসেবে আইডেন্টিফাই করতে পারি। আর তার অপোজিটটা হলে সেটা একটা উইক কোম্পানি। তো উইক কোম্পানি থেকে আমরা অলওয়েজ দূরে থাকবো। এন্ট্রি অ্যান্ড এক্সিট ম্যাটার্স। র্যান্ডম এন্ট্রি মানে হচ্ছে প্রবলেম, একটু কারেকশন বা ডিপ হলে এন্ট্রি নিতে হবে। সব গ্রিন ক্যান্ডেলে ঢোকা মানে সেটা একটা ট্র্যাপ। যেমন সব থেকে বড় যে ট্র্যাপ, বেশিরভাগ মানুষ কখন এন্ট্রি করে, স্টক কখন কেনে, যখন কোম্পানির শেয়ার প্রাইস কন্টিনিউয়াসলি এইরকম ওপরের দিকে যায়। যখনই আমরা দেখি যে কোনো কোম্পানির শেয়ার প্রাইস কনস্ট্যান্টলি ওপরের দিকে যাচ্ছে, আমাদের গ্রিড হয়, আমাদের লোভ হয়, আমাদের ফোমো ফিল হয় যে এইখানে যদি আমরা এন্ট্রি করি আমরা প্রফিট বানাতে পারবো। তো তার ফলে কি হয়, বেশিরভাগ লোক এখানে এন্ট্রি করে, মার্কেট একটু ওপরে যায়, তারপরে নিজে কারেকশন দিয়ে দেয়। তো এই সব জায়গায় এটা এন্ট্রির আসল জায়গাই নয়। এন্ট্রির জায়গা কখন, যখন মার্কেট এরকম কারেকশন দিয়ে দিয়েছে, যেমন রিসেন্ট চলছে, সেখান থেকে অনেকটাই রিকভার হয়েছে।
যখন মার্কেট এরকম কারেকশন দিচ্ছে বা একটা বড় ডিপ দিচ্ছে, নিচের দিকে আসছে এবং সেটা একটা যদি ভালো কোম্পানি হয়, সেটা হলো আসল এন্ট্রির জায়গা। আর এক্সিট কখন? যখন মার্কেট অল টাইম হাইকে আবার ছোঁবে। সেটা হলো আসল এক্সিটের জায়গা। যেখানে 90% মানুষ তার অপোজিটটা করে। মানে যখন মার্কেট ওপরের দিকে যায়, অল টাইম হাইয়ে যায়, তখন হচ্ছে বাই করার কথা ভাবে। আর যখন মার্কেট নিচে যায়, তখন হচ্ছে সেল করার কথা ভাবে। ফলে কি হয়? একটাই জিনিস হয়, লস হয়। এর অপোজিট জিনিসটা আমাদের করতে হবে। মার্কেট যখন নিচের দিকে যাবে, তখন আমরা বাই করব। আর মার্কেট যখন ওপরের দিকে যাবে, অল টাইম হাইয়ে যাবে, তখন আমরা সেল করব। এই জিনিসটা যদি আমরা করতে পারি প্রপার সিস্টেম মেনে, এটা তো আমি একটা যেটা বললাম, এটা খুবই সিম্পল একটা। এটার বিভিন্ন রকম স্ট্র্যাটেজিও আছে। যেমন আমাদের চ্যানেলে অলরেডি আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি শেয়ার করেছি। তার মধ্যে যেটা সবথেকে সিম্পলেস্ট যদি বলি যে একটা, এখানে একটু কালারটা চেঞ্জ করে নিই, সুবিধা হবে তাহলে। যে এটা একটা 200 ডে মুভিং অ্যাভারেজ, আর আরেকটা, দুটো মুভিং অ্যাভারেজ আমাদের দরকার। একটা 200 ডে, এটাকে 200 ডে লিখে দিই। কালারটা ফুটছে না, ঠিক আছে, বোঝা গেলেই হবে। আর একটা হলো 50 ডে মুভিং অ্যাভারেজ। যখন এটাকে 50 ডে মুভিং অ্যাভারেজ, তো যখন মার্কেট এই 200 ডে মুভিং অ্যাভারেজ এবং 50 ডে মুভিং অ্যাভারেজের নিচে আসবে, তখন বাইং সিগন্যাল হয়। আর যখন তার অপোজিটটা হয়, যে এখান থেকে যদি দেখি যে এরকম হয়েছে এবং মার্কেট এখানে চলে এসেছে, মানে ক্যান্ডেলটা আমাদের এখানে ক্লোজিং দিচ্ছে এই জায়গাতে, তাহলে তখন এক্সিট হয়ে যাবে। এন্ট্রি কখন? যখন 200 ডে মুভিং অ্যাভারেজের নিচে 50 মুভিং অ্যাভারেজ, তার নিচে শেয়ার প্রাইস, তখন এন্ট্রি। এবং তার অপোজিটটা যখন হবে 200 ডে মুভিং অ্যাভারেজ নিচে, তার উপরে 50 ডে মুভিং অ্যাভারেজ এবং তার উপর শেয়ার প্রাইস, এখানে এক্সিট। সবথেকে সিম্পল একটা স্ট্র্যাটেজি। এখানেও প্রফিট বানানো যায় এই সিম্পল স্ট্র্যাটেজি ইউজ করে। তো এন্ট্রি অ্যান্ড এক্সিট ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি ভাবি যে আমরা যে কোনো জায়গায় এন্ট্রি করে সেখানেই প্রফিট বানাতে পারবো, তাহলে আমরা কোথাও কিছু না কিছু ভুল ভাবছি বা আমাদের এক্সপিরিয়েন্স মার্কেটে নেই। তো আমাদের প্রপার সিস্টেম মেনে, প্রপার স্ট্র্যাটেজি মেনে এন্ট্রি এক্সিট করতে হবে। সবাই কিনছে দেখে তুমিও কিনলে, আলটিমেটলি তুমি ট্র্যাপ হলে ওখানে, তুমি একটা এক্সিট লিকুইডিটি হিসেবে ইউজ হলো ওখানে। তো আমাদের ওই সিস্টেমগুলোকে ফলো করতে হবে। রাইট স্টক প্লাস রং এন্ট্রি, ভালো কোম্পানি সাথে যদি আমরা ভুল জায়গায় এন্ট্রি করি, আলটিমেটলি রেজাল্ট একটাই, লস। পেশেন্স অ্যান্ড হোল্ডিং পাওয়ার। একটা স্ট্র্যাটেজি থেকে আরেকটা স্ট্র্যাটেজিতে জাম্প করা, এটা যারা মার্কেটে নতুন আসে তাদের ক্ষেত্রে নর্মাল, কিন্তু এটা করতে গিয়েই বেশিরভাগ মানুষেরই লস হয় আর তারপরে মার্কেট থেকে বেরিয়ে যায়। অথবা আরেকটা জিনিস হয় যে এন্ট্রি করার পরে ধরুন কোনো একটা প্রপার স্ট্র্যাটেজি অনুযায়ী এই জায়গাতে এন্ট্রি হলো, তারপরে এন্ট্রি করার পরে প্রাইস সাথে সাথেই ওপরের দিকে যাবে না। আমরা এন্ট্রি করেছি বলেই যে প্রাইসকে ওপরের দিকে যেতে হবে এমন কোনো কথা নেই, বা এমনটা হয় না। হতেই পারে আমাদের এন্ট্রি করার পরে মার্কেট একটু নিচের দিকে এসেছে, তো আমরা ভয়ে বিক্রি করে দিয়ে বেরিয়ে যাই। এটা একটা বড় মিস্টেক। কারণ আমরা যদি প্রপার স্ট্র্যাটেজি মেনে বেস্ট কোম্পানিতে এন্ট্রি করি, আমাদের ভয় পাওয়ার কিছুই নেই। কারণ সময় দিলে এবং আমরা যদি বিক্রি করে না বেরিয়ে যাই, ওই কোম্পানিটা আবার অল টাইম হাইকে ছোঁবে। যদি কোনো ভালো কোম্পানি হয়, মার্কেট কারেকশানে সে যদি নিচে আসে, বেশি দিন কখনোই নিচে পড়ে থাকে না। জাস্ট একটু মার্কেট স্টেবল হবে, মার্কেটের সব নিউজ স্টেবল হবে, মার্কেটে সেই কোম্পানিটা সবার ফার্স্ট অল টাইম হাই হবে। প্রফিট, পেশেন্স এবং হোল্ডিংয়ের পাওয়ারের সাথে আসে। আমাদের নিজেদের কনভিন্স থাকতে হবে যে হ্যাঁ, আমি এই কোম্পানিটাকে প্রপারলি অ্যানালাইসিস করে স্ট্রং কোম্পানি দেখেই এন্ট্রি করেছি এবং রিস্ক ম্যানেজমেন্ট করেই এন্ট্রি করেছি। রিস্ক ম্যানেজমেন্ট একটা বড় ভূমিকা পালন করে। মানে ধরুন যে আপনার টোটাল ক্যাপিটাল যদি 1,00,000 টাকা হয়, তো 1,00,000 টাকা দিয়ে কি একটা কোম্পানিতে কিনে নেবেন? যদি কেনেন, তাহলে সেটা একটা বড় মিস্টেক। বেস্ট ওয়ে কি? বেস্ট ওয়ে হলো যে আপনার টোটাল ক্যাপিটালের
3% টাকা একটা কোম্পানির জন্য অ্যাসাইন করুন। ম্যাক্সিমাম যদি হয় 6%, এর থেকে বেশি কখনোই না। মিনিমাম 3%, ম্যাক্সিমাম 6%। মানে 1 লাখ টাকা টোটাল ক্যাপিটাল হলে মিনিমাম 3,000 টাকা, ম্যাক্সিমাম 6,000 টাকা একটা কোম্পানির জন্য। এর ফলে কি হবে, ধরুন আপনার এন্ট্রি নেওয়ার পরে মার্কেট একটু নিচের দিকে এসে এখানেই কনসলিডেশন করছে, ওপরের দিকে যাচ্ছে না। আপনার যদি টোটাল এখানে 100% ক্যাপিটালটাই দেওয়া থাকতো, তাহলে কি হতো, আপনার নেক্সট অন্য কোনো কোম্পানিতে সুযোগ আসতো এন্ট্রি করার, সেখানে সুযোগ আপনি নিতে পারতেন না, কারণ আপনার টোটাল ক্যাপিটাল এখানেই ইনভেস্টেড। বাট আপনি যদি এখানে 3% টাকা ইনভেস্ট করেন বা ম্যাক্সিমাম 6% ইনভেস্ট করেন ট্রেডের জন্যে, তাহলে কি হবে, বাদ বাকি টাকাটা ফ্রি রয়েছে। অন্যান্য কোম্পানিতে অপরচুনিটি আসলে সেখানে আপনি অংশগ্রহণ করতে পারবেন। এবং এই কোম্পানিতে দেখা গেল কনস্ট্যান্ট এরকম 1 মাস এরকম এখানেই পড়ে রয়েছে, বা 2 মাস এখানেই পড়ে রয়েছে, 6 মাস এখানেই পড়ে রয়েছে, আপনার কিছু যায় আসবে না। কারণ অন্যান্য কোম্পানিতে আপনার যে বাকি টাকা রয়েছে সেটা প্রফিট দিচ্ছে। তো মেন ব্যাপার হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট করা এবং পেশেন্সের সাথে হোল্ড করা, এটাই হচ্ছে আসল পাওয়ার। আর এটা ছাড়া আমরা মার্কেটে যদি ভাবি যে হ্যাঁ আমরা অনেক কিছু করে নেব, অনেক রিটার্ন বানিয়ে নেব, সেটা আমাদের নিজেদের মনে হয়। আলটিমেটলি রেজাল্ট আমরা নিজেরাই সময় আসলে বুঝে যাব। যদি আপনি সিরিয়াস হন ট্রেডিং নিয়ে, ভিডিওটা অবশ্যই লাইক করুন। আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আগামী দিনে কেমন ধরনের বা কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চাইছেন অবশ্যই তা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।